শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ প্রথম পর্ব। মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রীম এবং মাস্টার নামেও সমান পরিচিত ছিলেন। মহেন্দ্রনাথ গুপ্তের জন্ম হয়েছিল ইংরাজির 1854 সালের 14ই জুলাই। রামকৃষ্ণ পরমহংসদেবের একজন শিষ্য ছিলেন এই মহেন্দ্রনাথ গুপ্ত। রামকৃষ্ণ কথামৃত বইটি তাঁরই রচনা। বইটি 5টি খণ্ডে প্রকাশিত হয়েছিল। প্রথম খণ্ডটি প্রকাশ পায় 1902 সালে, দ্বিতীয় খণ্ডটি প্রকাশ পায় 1904 সালে, তৃতীয় খণ্ডটি প্রকাশ পায় 1908 সালে, চতুর্থ খণ্ডটি প্রকাশ পায় 1910 সালে এবং পঞ্চম খণ্ডটি প্রকাশ পায় 1932 সালে। রামকৃষ্ণ দেবের কথোপকথন ও কার্যকলাপের সম্পূর্ণ বিবরণ লিপিবদ্ধ করা আছে এই বইতে। স্থান দক্ষিণেশ্বর কালীবাড়ি, রানী রাসমণির ঠাকুর বাড়ি। সেদিনকার হিসাবে দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতা থেকে প্রায় 2.5 ক্রোশ উত্তরে গঙ্গার তীরে অবস্থিত। নৌকা থেকে নেমে সুবিস্তীর্ণ সিঁড়ি দিয়ে পূর্ব দিকে উঠলেই কালীবাড়িতে প্রবেশ করা যায়। এই ঘাটেই পরমহংসদেব স্নান করতেন। সিঁড়ির পরেই চাঁদনি, সেখানে ঠাকুরবাড়ির চৌকিদাররা থাকে। পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করতে আসতেন, তখন কেউ কেউ এই চাঁদনিতে বসেই খোশ গল্প করতে করতে তেল মাখতেন। দক্ষিণেশ্বরের বিখ্যাত দ্বাদশ শিব মন্দিরের 6টি শিব মন্দির এই চাঁদনির উত্তরে এবং বাকি 6টি শিব মন্দির এই চাঁদনির দক্ষিণে অবস্থিত। সে সময় নৌকা যাত্রীরা এই দ্বাদশ শিব মন্দির দেখেই খুব সহজেই রানী রাসমণির ঠাকুর বাড়ি চিনে নিতে পারতেন। চাঁদনি পেরোলেই পাকা উঠোন। উঠোনের উত্তর দিকে রাধাকান্তের মন্দির আর দক্ষিণে মা কালীর মন্দির। শ্রীরামকৃষ্ণ প্রথমে এই রাধাকান্তের মন্দিরের পূজারী হিসেবেই কাজ সম্পন্ন করতেন। সময়টা 1857 থেকে 58 খ্রিস্টাব্দ। দক্ষিণে মা কালীর মন্দিরে ভবতারিণী অধিষ্ঠিতা। কালী মন্দিরে বেদির উপর রূপোর সহস্রদল পদ্ম, তার উপর শায়িত শিব। শিবের মাথা দক্ষিণে, পা উত্তর দিকে। শিবের প্রতিকৃতি শ্বেত পাথর নির্মিত। এই শিবের বুকের উপর বারাণসী চেলি পরিহিতা, নানা অলঙ্কারে ভূষিতা ত্রিনয়নী শ্যামাকালীর পাথরের মূর্তি। মন্দিরের মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র সজ্জা। মা বিশ্রাম করেন। দেওয়ালের একপাশে চামর ঝুলছে। বেদির উপর পদ্মাসনে রূপোর গেলাসে জল, তলায় সারি সারি ঘটি, তার মধ্যে মায়ের পান করার জল। এই মন্দিরের দেবী দক্ষিণমুখী। কালী মন্দিরের সামনে দক্ষিণ দিকে নাট মন্দির। নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব, নন্দী ও ভৃঙ্গি। মায়ের মন্দিরে প্রবেশ করার আগে শ্রী রামকৃষ্ণ মহাদেবকে হাত জোর করে প্রণাম করতেন, যেন তার অনুমতি নিয়ে মন্দিরে প্রবেশ করছেন। কালী পুজোর দিন এই নাট মন্দিরে যাত্রা হয়। এই নাট মন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রী রামকৃষ্ণ
ভৈরবী পূজা করেছিলেন। উঠোনের পশ্চিম দিকে দ্বাদশ শিব মন্দির, আর বাকি 3 দিকে একতলা ঘর। পূর্ব দিকের ঘরগুলি হল ভাড়ার লুচি ঘর, বিষ্ণুর ভোগঘর, নৈবেদ্যের ঘর, মায়ের ভোগঘর, ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা। নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান। বিষ্ণুঘরের রান্না নিরামিষ, কালীঘরের ভোগের আলাদা রান্নাঘর। উঠোনের দক্ষিণের সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদের থাকার জায়গা। উঠোনের উত্তরে একতলা ঘরের সারি, তার ঠিক মাঝখানে প্রধান প্রবেশদ্বার। উঠোনের ঠিক উত্তর পশ্চিম কোণে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। এই ঘরের পশ্চিম দিকে একটি অর্ধাকার বারান্দা। এই বারান্দা থেকেই শ্রী শ্রী রামকৃষ্ণ গঙ্গা দেখতেন। ঠাকুরের ঘরের উত্তরে বাগান পেরোলেই নহবতখানা। এর নিচের ঘরে পরের দিকে শ্রী শ্রী মা থাকতেন। নহবতের পরেই বকুলতলা ও বকুলতলা ঘাট। বকুলতলার আরও উত্তরে পঞ্চবটী। এই পঞ্চবটির পাদমূলে বসেই পরমহংসদেব অনেক সাধনা করেছিলেন। এই পঞ্চবটির বৃক্ষগুলি হল বট, অশ্বত্থ, নিম, আমলকি ও বেল। ঠাকুর নিজের তত্ত্বাবধানে এই গাছগুলি বসিয়েছিলেন। পরমহংসদেবের ঘরের পূর্ব দিক বরাবর বারান্দা। এই বারান্দায় পরমহংসদেব প্রায়ই ভক্তদের সঙ্গে বসে ঈশ্বর সম্বন্ধীয় কথা বলতেন বা সংকীর্তন করতেন। এই পূর্ব বারান্দার আরও অর্ধেকটা উত্তরমুখ। এই বারান্দাতেই নরেন্দ্রকে দেখে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণের উপস্থিতিতে কালীবাড়ি আনন্দ নিকেতন হয়েছে। একদিকে গঙ্গার পবিত্র দর্শন, অন্যদিকে রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগ ও অতিথি সেবা, সঙ্গে নহবতের সুর। এ যেন আনন্দময়ীর নিত্য উৎসব।